শুরু করছি বাংলা বলছে। ইরান ইসরায়েল যুদ্ধে ক্রমশ তেতে উঠছে পশ্চিম এশিয়া। প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে দানা বাঁধছে যে এই সংঘাত সেটা কি শুধুমাত্র একটা আঞ্চলিক সংঘাতে থেমে থাকবে নাকি এটা আরো প্রসারিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে প্রশ্ন উঠছে আমেরিকার ভূমিকা কি হবে। আমেরিকা কি সরাসরি ইরানের সঙ্গে ইসরায়েলের এই সংঘাতে জড়িয়ে পড়বে? এর পাশাপাশি কি ভূমিকা হতে পারে চীন, রাশিয়া সহ বিশ্বের অন্যান্য শক্তিশালী পরমাণু শক্তিধর রাষ্ট্রের? আর এরই মধ্যে আমরা দেখেছিলাম যে আসিম মুনির, পাক সেনাপ্রধান, তিনি সদ্য লাঞ্চ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ইংরেজিতে একটা কথা আছে যে ফ্রি লাঞ্চ বলে কিছু হয় না। ফ্রি লাঞ্চ বলে কিছু হয় না সেটা না হয় বোঝা গেল, কিন্তু একটা লাঞ্চ করলে তার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করতে হবে, এতটাও বোধহয় প্রত্যাশিত ছিল না। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন কর্নেল কৌশিক সরকার, এবং এই মুহূর্তে সরাসরি তেল আভিভ থেকে আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ বেরা। এই রাজ্যের বাসিন্দা, শালবনীতে তার বাড়ি। তিনি গবেষণার কাজে এই মুহূর্তে আটকে রয়েছেন তেল আভিভে। অনিরুদ্ধ, আমি বুঝতেই পারছি যে এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তারই মধ্যে আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। আমি আসবো আপনার কাছে এবং এই মুহূর্তে আপনার কি অভিজ্ঞতা সেটা জানার চেষ্টা করব। শুরুতে একবার চোখ রাখবো প্রতিবেদনে। হামলা আর পাল্টা হামলায় ক্ষতবিক্ষত ইরান আর ইসরায়েল। টানা 9 দিন ধরে চলা যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং ঝাঁঝ বাড়ছে সংঘর্ষের। কাল রাতে টেল আভিভ, ওয়েস্ট ব্যাংক সহ মধ্য ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বেজে ওঠে। আকাশে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র। সেগুলির অধিকাংশ আকাশে ধ্বংস হলেও এই আগুনে ছারখার হয়েছে টেল আভিভের বহু দল। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্রের সংরক্ষণ কেন্দ্রগুলিকে আঘাত হেনেছে তারা। ইসরায়েলের দাবি, ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্নে ধাক্কা দিতে পেরেছে তারা। তেহরান পরমাণু বোমা তৈরি করতে পারে, এই আশঙ্কা থেকে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। রাশিয়া জানিয়েছে ইরানের হাতে পরমাণু বোমা নেই, তবে আশঙ্কা থেকে ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। ইরান জানিয়েছে বিদ্যুৎ উৎপাদন ও শান্তিপূর্ণ কাজের জন্যই তারা পারমাণবিক কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে 3টি পরমাণু কেন্দ্র আছে তাদের। পরমাণু কেন্দ্র তৈরি হয়েছে পাহাড় কেটে। যে কোনো ধরনের হামলা থেকে রক্ষা করতে মাটির গভীরে তৈরি হয়েছে পরমাণু কেন্দ্র। সেখানেই আঘাত করার লক্ষ্যে এখন আমেরিকা থেকে অস্ত্র চাইছে ইসরায়েল। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে ইসরায়েল আমেরিকার কাছে বাংকার ব্লাস্টার বোমা চেয়েছে, তবে আমেরিকাও নিশ্চিত নয় এই অস্ত্র দিয়ে তারা পরমাণু কেন্দ্রের গভীরে পৌঁছতে পারবে কিনা। যুদ্ধে জড়ানোর প্রশ্নে তাই ধীর পদক্ষেপে এগোতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন আমেরিকা যুদ্ধে যোগ দেবে কিনা সেই সিদ্ধান্ত নিতে 15 দিন সময় চান তিনি। এই পরিস্থিতিতেই ইসরায়েলের বিরুদ্ধে ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে খবর ছড়িয়েছে। এই ক্লাস্টার বোমা খুবই ভয়ঙ্কর অস্ত্র। এটা একসঙ্গে বহু মানুষের মৃত্যুর কারণ হয়। ধ্বংসের ক্ষমতা মারাত্মক হওয়ায় 120টি দেশ অস্ত্রটিকে নিষিদ্ধ করেছে। এখনো পর্যন্ত কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়। ইসরায়েলের সঙ্গে প্রথম থেকেই আছে আমেরিকা, পাশে আছে ইউরোপের বেশ কিছু দেশ। অন্যদিকে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া, চীন। ফলে যুদ্ধে আরো দেশ জড়িয়ে পড়লে আচমকাই লেগে যেতে পারে বিশ্বযুদ্ধ। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি চন্দন ঘোষ চৌধুরী। তবে শুরুতে আমি চলে যাব সরাসরি তেল আভিভে। আরও নির্দিষ্টভাবে বললে নর্থ তেল আভিভ থেকে আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ বেরা। অনিরুদ্ধ, আপনি এখন কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন? আমি এই মুহূর্তে আপনার নর্থ টেল আভিভ ইউনিভার্সিটির ডমসে আছি এবং এখানে অবস্থা মোটামুটি স্থিতিশীল এই মুহূর্ত পর্যন্ত, কিন্তু রিসেন্ট কিছু ইনসিডেন্টস আমাদের কাছে এসেছে খবর যে আশেপাশে কোথাও এই আপনার মিসাইলস হিট করেছে, যার জন্য আমরা আমাদের যে স্টুডেন্ট পপুলেশন এখানে তারা আতঙ্কিত। যেখানে আপনি বললেন যেখানে রয়েছেন
সেখানে হুম হুম। আপনার সঙ্গে আর ভারতের কোনো স্টুডেন্ট, ভারতের কোনো গবেষক তারা রয়েছেন? হ্যাঁ, অবশ্যই। এখানে অ্যাকচুয়ালি ধরে নিন প্রায় 250-র মতো ভারতীয় স্টুডেন্টরা এখানে আছে এখন এই মুহূর্তে। ভারতীয় সরকার অলরেডি আপনার অপারেশন সিন্ধুর ঘোষণা করে দিয়েছে, এবং প্রত্যেকটা ফেজে ফেজে হয়তো সবারই কনফার্মেশন এসে যাবে এবং প্রত্যেককেই এয়ারলিফট করা হবে। আহ, এই মুহূর্তে আমাদের কাছে এটাই খবর আছে, এবং আশেপাশে অনেক ইউনিভার্সিটিতে আরো আরো অনেক বেশি ভারতীয় আছে। আপনার বাড়ি শালবনীতে, আপনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন? পরিবারের লোকজন নিশ্চয়ই খুব চিন্তায় রয়েছেন। হ্যাঁ, অবশ্যই। মানে আমার প্রতিনিয়তই কন্ট্যাক্ট হচ্ছে আমার বাড়ির সঙ্গে। কিন্তু মানে আমি ওনাদেরকে সবসময় যতটা সম্ভব সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করি, কেননা ধরুন আজকাল যে ইনফরমেশন ওয়ারফেয়ারের যুগে অনেক কিছু জিনিস মিস ইনফর্মড হয়ে চলে যায়। যতটা ভয়ানক না তার থেকেও ভয়ানক করে দেখানো হয়। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন অবশ্যই ভয়ানক, কেননা ইরান ক্লাস্টার বম ছড়ছে, যেটার আজ পর্যন্ত কোনো আইডিয়া ছিল না, এবং এটা একটা নিষিদ্ধ অস্ত্র। এবং আমরা আতঙ্কে আছি, কেননা ইরানের কাছে এই মুহূর্তে কোনো এরিয়াল অ্যাটাকের কোনো চান্সেস নেই, কিন্তু সাথে সাথে তাদের কাছে আছে মানে আপনার মিসাইলের একটা পুরো অস্ত্র ভান্ডার ওদের কাছে মজুত আছে, যার জন্য আমরা সবসময় আতঙ্কিত। আইডিএফ আমাদেরকে বারবার ইনফরমেশন দিচ্ছে যে স্টে অ্যালার্ট অ্যান্ড স্টে নিয়ার টু দ্য প্রোটেক্টেড প্লেস। কিন্তু অবশ্যই মানে চিন্তা তো থাকবেই, এবং বাবা মা যেহেতু তারা অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছেন। অনিরুদ্ধ, যেমনটা আপনি বললেন, আমরা দেখছিলাম যে সেজিল, খোরামশার, এই সমস্ত যে সমস্ত মারাত্মক ক্ষেপণাস্ত্র সেগুলো পর্যন্ত প্রয়োগ হচ্ছে। আপনার ওখানে অভিজ্ঞতাটা কি? যেখানে আপনি রয়েছেন ডেফিনেটলি সেখান থেকে তো এটা একদম সামনাসামনি, এই মৃত্যুদূতকে তো আপনারা প্রত্যক্ষ করছেন নিশ্চয়ই। আহ দেখুন, আমরা যেহেতু যেই সময়ে এই জিনিসগুলো ঘটে, মানে আমরা অলরেডি অ্যালার্ট থাকি, আমরা বাংকারে চলে যাই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা জিনিসটা শুধু একটা আওয়াজ পাই কখনো, বা তারও কিছু খবর পাই না। কিন্তু যখন আমরা বাংকার থেকে বেরিয়ে ইন্টারনেট অন করি, তখন আমরা চারদিক থেকে খবর পাই যে এই বিল্ডিংটা ধসে গেল, বা আর যখন দেখি যে ওটা 3 কিলোমিটারের রেডিয়াসে, বা আমরা যখন টেল আভিভে ঘুরতে বেরোতাম সেই জায়গাগুলোর আশেপাশে, তখন জিনিসটা অত্যন্ত ভয়াবহ হয়ে যায়। এবং প্রতিনিয়তই আমরা ত্রাসে থাকি যে এগুলো হতে পারে এক একটা স্ট্রে ইভেন্ট, কিন্তু এই স্ট্রে ইভেন্টটা যদি আমার কাছাকাছি অংশে হয়, তো অবশ্যই এটা মানে খুবই মর্মান্তিক হবে। এই যে ভীষণ একটা আতঙ্কের পরিবেশ, যে যখনই অ্যালার্ট আসছে সেই সময় আপনাদের বাংকারে চলে যেতে হচ্ছে, এবং আপনারা জানেন না যে কি ঘটতে পারে, প্রত্যেকটা মুহূর্তের সেই আশঙ্কা। একটু শেয়ার করবেন একটু কি চলছে এক্স্যাক্টলি আপনাদের ওপর দিয়ে, আপনাদের মনের মধ্যে দিয়ে কি চলছে? ওকে, না আমাদের ক্ষেত্রে এখানে হয় যে ধরুন আমরা প্রত্যেকেই এখানে স্টুডেন্ট। আমাদের বিশেষ কিছু চাহিদা নেই, শুধুমাত্র একটা উচ্চশিক্ষা করে এখান থেকে আরো বড় কিছু করে আমাদের দেশে ফেরার, বা অন্য কারো অন্য দেশের থেকে জীবনে উন্নতি করার ইচ্ছা আছে। আমরা কোনোদিনই যুদ্ধ চাই না। তো যখনই আর না কোনোদিন আমরা ছোটবেলা থেকে যুদ্ধের পরিস্থিতির সঙ্গে অবগত। তো যখনই এই জিনিসটা হচ্ছে বা অ্যালার্ম বাজছে, প্রথমত তো এখানে যখন অ্যালার্মটা 20 মিনিট আগে বাজ করে, মানে ফোন আপনার বাজ করতে থাকে, এবং সঙ্গে সঙ্গে আপনার একটা এক্সট্রিম অ্যালার্ট দেখায়, তলায় আপনার হিব্রুতে লেখা থাকে যে আপনাকে এবার রেডি হয়ে যেতে হবে। তো সেই মোমেন্টে একটা আপনার অ্যাড্রিনালিন রাশ হয়, যে ফাইট অর ফ্লাইট। তো তখন আমাদের ফ্লাইট মোড অন করে আমরা দৌড়ে তৎক্ষণাৎ নিচে যে বাংকার আছে তাতে চলে যাই, এবং আমরা ওয়েট করি যে লাস্ট যে 1.5 মিনিট বা 90 সেকেন্ডের যে লাস্ট ফাইনাল কল, যেটাকে আমি বারবার বলি, সেই সাইরেনটা ওয়েট করি। সাইরেনটা বাজার সঙ্গে সঙ্গে আমরা আমাদের বাংকার লক করে আমরা ওয়েট করি, প্রায় ধরে নিন আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা ওয়েট করতে থাকি যে কখন আমরা কোনো একটা অ্যালার্ট পাবো, বা যে আমাদেরকে বাইরে বেরোতে বলা হয়েছে। তো এটা তো একটা ত্রাসের ব্যাপার থাকেই। তাছাড়াও আমাদের কাছে মানে খুব রেয়ার কিন্তু ঘটেছে এমনও ইনসিডেন্ট আছে যেখানে ধরুন আহ মানে কেউ প্রোটেক্টেড স্পেসের কাছে কাছে গিয়ে মানে খুব কাছাকাছি ডিস্টেন্সে যে উনি হিট হয়েছেন, খুব মাইনর চোট লেগেছে। মানে আমরা এখন বাংকারে আছি, আমরা প্রোটেক্টেড, কিন্তু এখন একটা শঙ্কার ব্যাপার হয়ে আছে। কেননা ধরুন আমি তার আগে একটু এক্সপ্লেন করে দিই হুম। যে
ইসরায়েলের যে আপনার মিসাইল সিস্টেমটা হয় সেটা 3 লেয়ার। তো আমরা এখানে যেটার উপরে বেশি রিলাই করতাম, আয়রন ডোম, সেটা শর্ট রেঞ্জ মিসাইলকে খুব ভালোভাবে ট্যাকেল করে। মানে ধরে নিন 100%, 95% অ্যাকিউরেসি থাকে। কিন্তু এই মুহূর্তে মানে আমরা কোনোদিনও, মানে আমরা এখানে কি, ইভেন ইসরায়েলিরাও 15 বছরে কোনোদিনও মাটিতে এইভাবে কোনো মিসাইল পড়তে দেখেনি। কারণ এখানে মানে আহ, একটু হলেও আয়রন ডোম ঠিক পেরে উঠছে না। মানে 70% থেকে 80% তো সিকিউর করছে, কিন্তু এই 20%-এর যে ভয়টা, সেটা আমাদের প্রোটেক্টেড স্পেসে থাকার পরেও হালকা হালকা থাকে, যে হ্যাঁ এটা তো হচ্ছে। বা ধরুন আপনি ঘুমোতে পারছেন না, কারণ আপনাকে সব সময় অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি ঘুমিয়ে রয়ে গেলেন, হয়তো কোনো একটা দুর্ঘটনা হতে পারে। তো এই সব সময় যে একটা অ্যাড্রিনালিন রাশের মধ্যে থাকা হচ্ছে, এটা একটু অন্য ধরনের। আমি বুঝতে পারছি আপনি এই যে অপারেশন সিন্ধু অর্থাৎ যে এয়ারলিফটিং এর যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, আপনি হুম হুম, ইতিমধ্যেই ডেফিনেটলি অ্যাপ্লাই করেছেন। অবশ্যই অবশ্যই করেছি। কি আমি মনে ওয়েট হচ্ছে, করছি আমার কনফার্মেশনের জন্য। কি মনে হচ্ছে যে কবে নাগাদ এই কনফার্মেশন আসতে পারে, এরকম কোনো আন্দাজ তারা দিয়েছেন, কর্তৃপক্ষ দিয়েছেন? আহ দেখুন, কর্তৃপক্ষের কাছে অলরেডি অনেক নাম আছে। আমি প্রথমেই আপনাকে বললাম যে এ, ইসরায়েলের যেহেতু এডুকেশন সিস্টেম অত্যন্ত ভালো, তো ইন্ডিয়া থেকে অনেক লোক আসেন যারা উচ্চশিক্ষার আকাঙ্ক্ষায়। তো ধরে নিতে পারেন এখানে স্টুডেন্ট পপুলেশন প্রায় 2 থেকে 3 হাজারের মতো। তাদেরকে ইভ্যাকুয়েট করতে ওনারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট রেজিস্ট্রেশন বেসে ওনারা করছেন। এবারে সব জায়গায় এখানে একটা কম্পিটিশন থাকে। তো যাদের প্রথমে হচ্ছে তারা প্রথম ফেজে যাবেন, যাদের সেকেন্ডে হচ্ছে তারা সেকেন্ড ফেজে যাবেন। তো আমি এখনো কনফার্মেশন পাইনি, কিন্তু ওনারা শুরু করতে চলেছেন খুব জলদি। আমি আসবো আপনার কাছে আবারও, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি নিশ্চিত যে আপনার শালবনির ফ্যামিলি তারা কলকাতা টিভিতে চোখ রেখেছেন এবং অন্তত আপনার কথা শুনে, আপনাকে দেখে তারা অনেকটা আশ্বস্ত বোধ করছেন, এটা আমরা এক্সপেক্ট করছি। আমি দেবাশিস বাবুর কাছে শুরুতে আসি। দেবাশিস বাবু, কোন দিকে যাচ্ছে? এটা কি আরও প্রসারিত হওয়ার একটা সম্ভব আশঙ্কা থাকছে? দেখুন, এই যুদ্ধটি কিন্তু দ্বিপাক্ষিক পর্যায়ে নেই, এটা বহুপাক্ষিক একটা যুদ্ধ হতে যাচ্ছে এবং এক্সট্রা রিজিওনাল পাওয়ার যারা আছে, সুপার পাওয়ার যেগুলো আছে, তাদের ইনভলভমেন্টের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অলরেডি আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক কী, এবং ট্রাম্প তো হুমকি দিয়েছে ইরানকে যে নিঃশর্তভাবে যদি সারেন্ডার না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ইরানের সাথে অন্যদিকে রয়েছে হচ্ছে চায়না মরাল সাপোর্ট দিয়েছে এবং স্ট্র্যাটেজিক্যালি তারা পার্টনার এবং আর্মসও সাপ্লাই করবে। রাশিয়া সরাসরি কিছু না বললেও রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক অনেক দিন ধরে গভীর, এবং ইরান যখন পরমাণু পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিল 1950-এর দশকে, 1957 সাল থেকে, তখন থেকে রাশিয়া তার পাশে আছে এবং একটা পার্টনার, এবং টার্কিও কিন্তু ইরানের পক্ষে রয়েছে। এবং ইরান ইতিমধ্যে একটা বার্তা দিয়েছে ইসলামিক ওয়ার্ল্ডে যে একটা ইসলামিক বাহিনী যদি তৈরি করা যায়, এবং সেখানে সৌদি আরব যদিও সুন্নি রাষ্ট্র, ইরান শিয়া রাষ্ট্র, তারপরে সৌদি আরবকে একটা বার্তা দিয়েছে। আমরা জানি সৌদি আরব আমেরিকার দিকেই ছিল এবং আছে। এখন যদি এই যুদ্ধটা সংঘাত যে না থামে, আমরা দেখলাম যে ইউরোপের 3টে দেশ তারা একত্রিত ইরানের বিদেশমন্ত্রী হতে যাবেন, এবং সেখানে যদি আলোচনায় মিটমাট হয়, যদি সন্তোষজনক কোনো সমাধান হয়, তাহলে তো আপাতত যুদ্ধবিরতি হতে পারে, সিজফায়ার হতে পারে। যদি না হয়, যদি অ্যারোগেন্ট থাকে, দুপক্ষে অনমনীয় থাকে, তাহলে কিন্তু যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ হবে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের আমরা ইতিহাস যদি দেখি, যদি ইরাক ইরান যুদ্ধ থেকে শুরু করে ফার্স্ট গালফ ওয়ার, আরব বসন্ত, তারপরে আপনার সিরিয়া যে আইসিসরা যেটা করেছিল, এন্টার মিডল ইস্ট জুড়ে কিন্তু বিভিন্ন সংঘাত তো রয়েছে। এই সংঘাতে যতটা না অভ্যন্তরীণ যে সমীকরণ বা সমস্যা জড়িত, তার থেকে এক্সট্রা রিজিওনাল পাওয়ার্স যারা অঞ্চল বহির্ভূত শক্তি তারা বেশি জড়িত, কারণ তেল রাজনীতির একটা ব্যাপার রয়েছে। আরেকটা হচ্ছে এই যে স্ট্র্যাটেজিক যে লোকেশন, মানে মধ্যপ্রাচ্যের একদিকে হরমুজ প্রণালী, অন্যদিকে আপনার হচ্ছে যে পার্সিয়ান গালফের যে অঞ্চল, সেখানে দেখবেন একদিকে ইরান গুরুত্বপূর্ণ কেন, সেখানে চাবার পোর্ট আছে, তার বন্দর আব্বাস আছে, সেন্ট্রাল এশিয়া যে বাণিজ্য হয়, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ওখান দিয়ে হয়। আবার পাশাপাশি যে মানে এনার্জি যে সাপ্লাই, সেটা সাপ্লাইয়ের একটা বড় অংশ তো আমরা মধ্যপ্রাচ্য থেকে আসি। শুধু সেখানে যদি উত্তেজনা হয়, তার মানে পরিস্থিতি কি হতে পারে, তেলের দাম তো বাড়বে, আনুষঙ্গিকভাবে ইনফ্লেশন হবে, তারপরে যেটা হবে যে ট্রেড, যখন শুধু মধ্যপ্রাচ্য আগে তেল সাপ্লাই করতো, এখন কিন্তু অন্য দেশের সাথে শুধুমাত্র তাদের জ্বালানি শুধুমাত্র সম্পর্ক নয়, তাদের সাথে বাণিজ্য আছে, নলেজ ইকোনমি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল লিঙ্কেজ রয়েছে। আমি যদি ভারতের কথাও বলি,
ভারতের যে পরিমাণ সংখ্যক শ্রমিক মিডল ইস্টে গালফ কান্ট্রিজগুলো চাকরি করে এবং সেখানে ভারতের যে ইনভেস্টমেন্ট রয়েছে, ভারতের বিভিন্ন অধ্যাপক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স তাদের যে ইনভলভমেন্ট রয়েছে, পাশাপাশি যেটা রয়েছে সেখানে কিন্তু যে একটা বড় মাপের গালফ কান্ট্রিজগুলোতে আমাদের একটা মানে কোঅপারেশন বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। ধরুন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে হয়েছে, হোটেল বিজনেস হয়েছে, পাশাপাশি হচ্ছে সেখানে ফিনান্স কোম্পানিগুলোতে রয়েছে, অ্যাভিয়েশন সেক্টরে রয়েছে। এখন এটা যদি এন্টার হয়, শুধু ইন্ডিয়া শুধু নয়, চায়নারও রয়েছে, অন্যান্য দেশের রয়েছে। সুতরাং মিডিল ইস্টে যদি আমি ইউএইটাকে বলি, যদি ইউএই যুদ্ধের সাথে সম্পর্কিত নয়, যখন এরকম অনেক বিজনেস হাব ইউএইতে, যখন এরকম বড় কিছু মানে যুদ্ধ হয় কোনো অঞ্চল, সেই অঞ্চলে উত্তেজনা থাকে এবং উত্তেজনার জন্য এন্টায়ার বিজনেস, ইন্টারন্যাশনাল ট্রেড যেমন এফেক্টেড আমি হবে। ভারতের অবস্থান প্রসঙ্গে আসবো। আমি একটু বিমল শঙ্করদার কাছে আসি। বিমলদা, ভারত কি এখনো পর্যন্ত যথেষ্ট হিসেবি, অন্তত সেটাই, যদিও আমরা দেখেছি যে গত কয়েক বছরে ইসরায়েলের সঙ্গে খুব সিগনিফিকেন্টলি আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেটা নিবিড় হয়েছে, কিন্তু তার সত্ত্বেও, এবং আমরা দেখেছিলাম যে যখন ইসরায়েল ইরানের ওপর অ্যাটাক করে, প্রধানমন্ত্রীকে তিনি ফোন করেছিলেন, নেতানিয়াহু তিনি ফোন করেছিলেন এবং প্রধানমন্ত্রী বলেন যে তিনি ওই এলাকায় যাতে শান্তি এবং স্থিতাবস্থা থাকে সেটাই ভারত চায়। অর্থাৎ ইরানকেও অ্যান্টাগনাইজ করা, সেটাও কি এই মুহূর্তে ভারতের পক্ষে একেবারেই অ্যাফোর্ডেবল নয়? না, একেবারে উচিতও নয়। তার কারণ হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতেরও যা ইন্টারেস্ট ওখানে, হয়তো কিছুটা ডিফারেন্স থাকলেও প্রায় একই রকম। সেটা হচ্ছে ভারতের তেলের প্রায় 10% ইরান থেকে আসে। উপরন্তু ইরানের ওই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, বারে বারে হুমকি দিচ্ছে আমি বন্ধ করে দেবো, তখন গোটা আন্তর্জাতিক বাজারে তেলের সাপ্লাইয়ে যে সাংঘাতিক সংকট দেখা যাবে, সেটা কিন্তু ভারতের পক্ষে মারাত্মক হবে। অনেক দেশের পক্ষেই, অধিকাংশ দেশের পক্ষেই হবে, ভারতের পক্ষে বেশি হবে। এই কারণে ভারতের তেলের কনজামশন পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক বেশি, ফলে ভারতের এই সমস্যাটা হবে। আমি আসবো, আরো বিস্তারিত আপনার কাছে আসবো। আমি একটু কর্নেল কৌশিক সরকারের কাছে যাই। কর্নেল সরকার, যেটা নিয়ে মূল যেটা নিয়ে সংঘাতের একদম শিকড়, যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে অনেক দূর এগিয়ে গেছে এমনটা ইসরায়েলে মনে করছে, এবং যেটা বলেছে ইসরায়েল যে তারা মনে করছেন যে তারা যে ধাক্কা ইরানকে দিয়েছেন যে আগামী 2-3 বছর তারা পিছিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি তুলসী গাবার্ডের যে ইনফরমেশন ছিল, তার যে ইনপুট ছিল, সেটাকে অবধি তিনি খারিজ করছেন এবং বলছেন তুলসী গাবার্ডের যে ইনফরমেশন সেটা ভুল ছিল। আমার আপনার কাছে প্রশ্ন যে ইরানের এখনো পর্যন্ত যে ক্ষেপণাস্ত্রের সমাহার আমরা গত কয়েকদিনে দেখলাম, যাতে কোরামশাহার থেকে, সেজ্জিল থেকে, এবং রীতিমতো চমকে দেওয়ার মতো মিসাইলের যে বহর দেখলাম, আশঙ্কার জায়গা কতটা থাকছে? এখন প্রথম কথাটা বলি, আমি বলিনি know your enemy, know yourself। কর্নেল সরকার, পরিষ্কার একটা কথা, আপনাকে আমি একটু বিরত করছি কারণ টেকনিক্যাল কারণে আপনার সঙ্গে আমাদের যোগাযোগের মধ্যে কিছুটা প্রবলেম হচ্ছে, আপনার একটু অডিও ব্রেক করছে। আমি আসবো আলোচনায়, আমি আপনার কাছে ফিরবো। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমি কর্নেল কৌশিক সরকারের কাছে যাব। কর্নেল সরকার, প্লিজ। হ্যাঁ, যে কথাটা বলছিলাম আপনাকে, যে সুনজু তো এই কথাটা বলে গেছেন অনেক বছর আগে, যে ইফ ইউ নো ইয়োর সেলফ, নো ইয়োর এনিমি, ইউ ডিড নট ফিয়ার দ্য রেজাল্ট অফ 100 ব্যাটলস। কিন্তু আপনি যদি নিজেকে চেনেন, দুশ্মনকে যদি না চিনতে পারেন, তাহলে কিন্তু আপনার কিছু জায়গায় আপনাকে লস খেতেই হবে। এইখানে কেন জানি মনে হচ্ছে ইসরায়েল শুরুতে ইরানের ক্ষমতাটা ঠিক মানে বুঝে উঠতে পারেনি। ও ভেবেছিল যেমন ওরা প্যালেস্টাইনের সঙ্গে ডিল করেছে বা বাকি যে কান্ট্রিজদের সাথে ওরা ডিল করেছে, সেরকমই একটা পরিস্থিতি গিয়ে দাঁড়াবে। কিন্তু ইরানের কাছে এত বছর ধরে ক্ল্যান্ডেস্টাইনলি এত ওয়েপন সিস্টেম তৈরি করেছে এবং সেগুলো খুবই ক্ষেপণাস্ত্র, সেইগুলো যেমনভাবে ইউজ করছে, যে একটু আগে আপনার তেল আভিভ থেকে অনির্বাণ বলে যে ছেলেটি বলছিল যে ওদের আয়রন ডোম ঠিক, অনিরুদ্ধ যে বলছিল, সেই জিনিসটা যদি আমি দেখি, ওদের যে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম আয়রন ডোম, যার উপরে ইসরায়েল এত বড়ভাবে রিলাই করছে, সেটা কোথাও যেন ফেল করে যাচ্ছে। যে এমনভাবে ওদের বার্জ অফ মিসাইলস আসছিল, একসাথে 300-400 মিসাইল যদি হিট করে, যে কোনো সিস্টেম ফেল করে যেতে পারে, এবং সেটাই কিন্তু ইরান করেছে। এবং ইরান
টেক্কা এমনভাবে দিয়েছে যে ইসরায়েলের ক্ষয়ক্ষতির দিক দিয়ে দেখতে গেলে ইসরায়েলকে এখন মানে হাইফা, যেটা খবরেও আছে, হাইফা পোর্ট নাকি খুব বড়ভাবে ধ্বংস হয়েছে। তো এইগুলো যখন হয়ে গিয়ে থাকে তখন ইসরায়েলকে ইউএস এর কাছে যেতেই হয়েছে, যে কারণ তার অস্ত্র ডিপ্লিশন হয়েছে, সেটাকে রিপ্লেনিশমেন্ট করতে হবে, তাকে ফাইট ব্যাক করতে হবে, কারণ তার কাছেও সেরকম সিস্টেম থাকতে হবে যে তাকে যদি নিয়ে চলছে যে নিউক্লিয়ার সিস্টেমটাকে আমি পুরো ডিস্ট্রয় করব, যেটা ওর প্রাইমারি এম, সেটা করতে গেলে ওদের কাছে সেরকম বাংকার বাস্টিং অ্যামুনিশন নেই যেটা মাটির অত নিচে গিয়ে ক্ষতি করতে পারে। সেটা একমাত্র ইউএস এর কাছেই আছে, বা হয়তো রাশিয়ার কাছেও আছে। তো এই জিনিসটা যেখানে আসছে, এই কথাটা যেখানে আসছে, সেখানে ইউএসএ কে একটা ইন্টারভেনশন আমার মনে হচ্ছে হবে, যেটা আপনার নন্দীবাবু বলছিলেন, ইন্টারভেনশন একটা হবে। কিন্তু সেখানে করতে গেলে ইউএসএ কে কিন্তু এটা ভাবনা চিন্তায় ফেলে দেবে যে রাশিয়া আর চায়না কিন্তু চুপ করে বসে থাকবে না, দে উইল অলসো গেট ইনভলভড ইন দিস, অ্যান্ড এই পুরো জিনিসটা গিয়ে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে একটা এগোবার একটা এই জায়গাটাতেই রাস্তা আমি আসবো, যে দেখতে পাচ্ছি। যখন এক তো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তিনি এক একবার এক একটা কথা বলছেন, এক একবার তিনি বলছেন যে মধ্যস্থতা করতে বলা সেটা ঠিক নয় কারণ ইসরায়েল প্রায় জিতে গেছে, তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে না, ইরানের যে যে মাটির নিচের যে অস্ত্র ভান্ডার সেখানে কিছু করতে পারেনি ইসরায়েল, আবার কখনো বলছেন যে 2 সপ্তাহের মধ্যে আমি সিদ্ধান্ত নেব। এই যে অনেকগুলো প্রশ্ন, মানে সেটা মিলিটারি ইন্টারভেনশন হবে নাকি, বিশেষ করে এখন আবার পাকিস্তান তার নাম নোবেল শান্তির জন্য সুপারিশ করে দেওয়ার পর ডেফিনেটলি ট্রাম্পের যে স্বপ্ন, যে নোবেল শান্তির যে অ্যাম্বিশন, সেটাও তো নিশ্চয়ই আরও কয়েক ধাপ ওপরে উঠে গেছে, নাকি এটা মিলিটারি ইন্টারভেনশনের বদলে সেখানে কোনো পিস ইনিশিয়েটিভ সেটা করার দিকেই তার ঝোঁক বেশি হবে। এই প্রসঙ্গে আমি আসবো, তার আগে একটু চন্দনদার কাছে যাই। চন্দনদা, ইতিমধ্যে আমরা দেখছি সোনিয়া গান্ধী তিনি এই প্রসঙ্গে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন। প্রথমত ইসরায়েলের সমালোচনা করেছেন যে ইসরায়েলের যে অ্যাক্ট, সেই অ্যাক্ট ওই এলাকার স্টেবিলিটি সেটাকে নষ্ট করেছে। দ্বিতীয়ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে যে সাইলেন্সের কথা তিনি বলেছেন যে সেটা ভ্যালুজের কাছে আত্মসমর্পণ। কেন ভারতের কি করা উচিত? দেখো, আমরা এখানে এর আগেও আলোচনা করেছি, আমি আবারও বলি যে যখন কোল্ড ওয়ারের সময়, সেই সময় নেহেরুর স্বপ্ন ছিল ন্যাম তৈরি করা, যেটা জোট নিরপেক্ষ, এবং 55 সালে তৈরি হওয়ার পরে 61 সালে অ্যাক্টিভিজম আসে। আমাদের দেখতে হবে যে সাউথ আমরা যেটা বিশেষভাবে বলি সাউথ নর্থ, ডেভেলপ ভার্সেস আন্ডার ডেভেলপ, এরকম একটি জায়গাতে দাঁড়িয়ে সারা পৃথিবী জুড়ে ভারতের একটা ভূমিকা দীর্ঘ অন্তত 60 বছর ধরে আমরা এটা দেখেছি, যেখান থেকে কি আমরা ডিপার্চার করছি। প্রশ্নগুলো কিন্তু অনেক নিগুড়। এখন ট্রাম্প নোবেল পাবেন কি পাবেন না, ট্রাম্পকে কে জড়িয়ে ধরবেন কি ধরবেন না, স্বতন্ত্র প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে যে ভূমিকা পালন করছিলাম সে তার থেকে ডিপার্চার করেছি না। ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে আমরা করেছি, এবং মৌনম থাকাটাতেও আমরা করেছি। একটা জিনিস তুমি বোঝো, আমরা যখন পিএলওকে রেকগনাইজ করি 1974, ইয়াসের আরাফাতের নেতৃত্বে তখন ছিল, তার পরবর্তী সময় আমরা প্যালেস্টাইনিয়ান স্টেটহুডকে সমর্থন করি 1978। এই এত বছর ধরে তো আমরা একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে ছিলাম। আমরা বিরোধী নই, ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক 1992-তে শুরু হয়। আমরা কারোর বিরোধী নই, আমরা পিসের পক্ষে। ইরানের সাথে তো আমাদের দীর্ঘ সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক। এটাকে বুঝতে হবে মৌপিয়া, দিস ইজ আ ডিপার্চার। এটাকেই ভ্যালু সারেন্ডারের কথা বলেছেন সোনিয়া গান্ধী। এত বড় যে একটা যুদ্ধের আলোচনা হচ্ছে, এটা কিন্তু ফার্স্ট ফেজ আমরা দাঁড়িয়ে রয়েছি। আগামী 7 দিন সাংঘাতিক ক্রুশিয়াল। এই কারণে ক্রুশিয়াল যে যেটা এক্সস্ট করছে বলে আমরা আন্দাজ করছি, তার উপর ভিত্তি করে বন্ধু দেবাশিস কথা শুরুতে যেটা বললো যে বিদেশি কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র, চীন, রাশিয়া, আমেরিকা এবং ইউরোপের কিছু কিছু দেশ, এরা কি অবস্থান নিচ্ছে আগামী 7 দিন, এই কারণে ইম্পর্টেন্ট। কারণ পার্টিকুলারলি ইরানের কাছে যে পুঁজি, পারমাণবিক শক্তি এবং তাকে ভিত্তি করে যুদ্ধাস্ত্র যে পুঁজি, সেই জায়গাটা তো ডিপ্লিট করছে। ইসরায়েলের ক্ষেত্রেও যে প্রশ্নটা আসছে, এই যুদ্ধের সাথে সাথে ডিপ্লিশনটা মধ্যে যদি কূটনৈতিক চর্চা কোনো একটা মাত্রা নেয়, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ড অফ যে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক, এটা একটা জায়গায় সিজ করতে পারে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে কিন্তু এই যুদ্ধ দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা যারা এখানে বসে আলোচনা করছি এত দূরে,
তাদের দেশের প্রান্তিক মানুষও কিন্তু এই যুদ্ধে সরাসরিভাবে ভিকটিম হবে। কারণ এই যুদ্ধ শুরু হয়েছে দুটো দেশের একেবারেই নিজেদের অস্তিত্বের জায়গা থেকে, কিন্তু যার কেন্দ্রে রয়েছে দুটো শক্তি, তার দখল এবং তার বৃদ্ধি কিভাবে ঘটছে এই জায়গায়। একদিকে যেরকম পারমাণবিক শক্তি আর একদিকে হচ্ছে জ্বালানি শক্তি। এই দুটো শক্তি যুদ্ধের প্রশ্নে নিশ্চিতভাবে পারমাণবিক শক্তি হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, কিন্তু এই যে বললাম সারা পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে পড়বে, তার কারণ হচ্ছে এই যুদ্ধ কিন্তু শেষমেশ জ্বালানি শক্তির উপর আঘাত করবে। এই জায়গাটা বাইরে আমরা কেউ বেরোতে পারছি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলের পেছন থেকে তাকে সমর্থন বা সাহায্য করার যে কাজটা আমেরিকা করে চলেছে, শুধু এইটুকু দিয়ে আমার যেটুকু ধারণা তাতে ইরানকে তারা খুব সামলে উঠতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। আগামী 7 দিন যে ক্রুশিয়াল হওয়ার কথা দেবাশিসদা বলেন, একদম ঠিকই বলেছেন। এই 7 দিন কোন দিকে যুদ্ধ বা এই হামলা পাল্টা হামলা কোন দিকে গড়াবে তার উপর অনেকাংশে নির্ভর করবে যে ইসরায়েল, মানে বলা হচ্ছে ইরানকে আত্মসমর্পণ করতে, কার যদি ইসরায়েল আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে এই অবস্থাও তৈরি হতেই পারে। কারণ ইরান যে প্যালেস্তাইন নয় সেটা তারা প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে। এমন নয় যে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে না, তাদেরকে যথেষ্ট আক্রমণের মুখে পড়তে হচ্ছে, কিন্তু এই আক্রমণের পাল্টা যেটা তারা দিচ্ছে একের পর এক, সেটা কিন্তু ইসরায়েল আজ অবধি কখনো দেখেছে বলে আমার মনে হয়নি। যে কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে সেই দেশের সাধারণ মানুষ এই আক্রমণ যারা জীবনে কোনোদিন দেখেইনি, সেইটা যাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। একটু অনিরুদ্ধ যেটা বলছিলেন যে সারাক্ষণ একটা অ্যাড্রেনালিন রাশের মধ্যে থাকা, কখন কি হয় এই বুঝি এসে পড়লো ঘাড়ের ওপর, এইটা তো আসলে সেখানকার প্রত্যেকটা মানুষ ফেস করছেন। এর ফলে যে রাজনৈতিকভাবে বিক্ষোভ তৈরি হয় মানুষের মনে, সেটা কিন্তু নেতানিয়াহুকে সামলাতে হবে দেশের ভেতরে। এবং বাইরে আমেরিকা এই মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়াবে কিনা সেই প্রসঙ্গে একটা জিনিস মনে করিয়ে দেবো। 20 বছরের বেশি সময় ধরে যে তালিবানকে সরানোর জন্য আমেরিকা $2.3 ট্রিলিয়ন খরচ করেছিল, 20 বছরের বেশি সময় ধরে, কার্যত এত খরচ প্রচুর প্রাণহানির পর আবার তাদের হাতেই আফগানিস্তানটাকে ফেরত দিয়ে তারা চলে এসছে। এই ধরনের মুখ পোড়ানোর পর নতুন করে আবার একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার যে রাজনৈতিক সিদ্ধান্ত, এটা ডোনাল্ড ট্রাম্প নিজে যদি নিতে চানও, তার দেশের যে বাকি লবি, পলিটিক্যাল জায়গা বা সাধারণ মানুষ, তারা আদৌ সেটা করতে দেবেন কিনা, হতে দেবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এবং এই যুদ্ধে সরাসরি অবতীর্ণ হওয়া না হওয়ার ওপর আমেরিকার ইসরায়েলের ভবিষ্যৎ নির্ভর করছে বলে আমি মনে করি। কারণ ইতিমধ্যেই চীন কিন্তু তারা সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছেন, যুদ্ধাস্ত্র, প্লেন, নানা কিছু তারা, হ্যাঁ, এবং যেটা আমরা 747 বিমান এক্স্যাক্টলি যেটা আমরা জানতে পারছি, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম, পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার চীনের যে ধরনের কাজের পদ্ধতি, তাতে আমরা রাশিয়াও সতর্ক করেছে, হ্যাঁ, আমরা খুব সহজে বিষয়টা জানতেও পারবো না। এক্স্যাক্টলি, তখন তারা সরাসরি নেমে পড়তে পারে। তার অভিঘাতটা যে শুধুমাত্র আর ওই আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার এখানে আপনার কাছে জিজ্ঞাসা যে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে আমি নিজেও জানি না কি করব, সেখানে সত্যিই কারো পক্ষে জানাটা সহজ নয়। কিন্তু আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কখনো কিছুটা স্ববিরোধী কথাবার্তা এবং এখনো পর্যন্ত ওয়াশিংটন ডিসির যে অ্যাকশনস, যে রিয়াকশনস, সেটা থেকে কি মনে হয়? যে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, আনপ্রেডিক্টেবল ব্যক্তি। অনির্বাণদা খুব ভালোভাবে বললেন একটা কথা, যে অভ্যন্তরীণ জনমতের কিন্তু একটা চাপ রয়েছে। কারণ আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পরে যে আর্থিক সংকটের মধ্য দিয়ে গিয়েছে, সেটা কিন্তু এখনও ফুলফিল করতে পারে না। মানে আমেরিকা ফর আমেরিকানস এই স্লোগান দিয়ে এসেছিলেন, কারণ হচ্ছে আর্থিক সংকট আছে, বেকারত্ব আছে। সুতরাং অভ্যন্তরীণ যে সংকট, জনমত আমেরিকার কিন্তু মারাত্মক। ভিয়েতনাম যুদ্ধের সময় কিন্তু জনমত সেই সময়কার আমেরিকার রাষ্ট্রপতির বিরুদ্ধে গিয়েছিল। এবং দেখবেন যে আজকে আমরা দেখেছি যে বিল ক্লিন্টন তিনি ইসরায়েলের সমালোচনা করছেন। একদম, দেখুন, মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধে জড়িয়েছিল আমেরিকা, শুধু তাই নয়, এন্টায়ার আফ্রিকা মহাদেশে, এদিকে ভিয়েতনাম। এবং আমেরিকার এই মুহূর্তে আর্থিক সমস্যা পাশাপাশি হচ্ছে আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায়, কারণ অলরেডি আমেরিকার বিরুদ্ধে একটা পরোক্ষ অভিযোগ রয়েছে যে আমেরিকার তৎকালীন বাইডেন প্রশাসন জেলেনস্কিকে উস্কিয়েছিল যে ন্যাটো সদস্যপদ দেবে বলে। সেই প্রতিশ্রুতিতে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে গিয়েছিল এবং রাশিয়া তাকে আক্রমণ করেছে। সুতরাং দেখা যাচ্ছে যে আমেরিকার যদি সমরনীতি দেখি আমরা বিগত 2 দশকে, সেখানে কিন্তু সফল ইতিহাস কিন্তু আমেরিকার নেই। ফলত যদি আমেরিকা
মানে যুদ্ধ ইনভলভ হয় একটা আর্থিক দায় নিতে হবে, এবং পরবর্তীকালে রাশিয়ার যে অ্যাসারশন ঘটছে 2014 সাল থেকে বিশ্ব রাজনীতি, রাশিয়াও কিন্তু আবার যেহেতু আমেরিকান ইনভলভমেন্ট থাকবে ইসরায়েলের সাথে, রাশিয়া কিন্তু ইরানের পক্ষে যাবে একটু আসি এবং অনিরুদ্ধর পরিস্থিতি কাছে। জটিল হয়ে যাবে আর কি। অনিরুদ্ধ, ওখানে থেকে আপনি কি বুঝছেন যে ওখানের যে এই যে আপনি যে অ্যাড্রিনালিন রাশের কথা বলেন, এত অ্যাংজাইটি, শুধুমাত্র অ্যালার্ট এলো এবং বাংকারে ঢুকে পড়া, এটা তো কোনো জীবন হতে পারে না দিনের পর দিন। সেখানে রসদ সেটা অ্যাভেলেবল কিনা, সেখানে স্কুল কলেজে যেতে পারছে কিনা যারা নাবালক তারা, সেখানে কিভাবে মানুষ দিন কাটাচ্ছেন, সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ। তো প্রথমেই আসি যে এটা একটা খুব ভালো কোয়েশ্চেন। প্রথমেই এই মুহূর্তে ইসরায়েলের মধ্যে সমস্ত জিনিস ধরে নিন হাফ ক্যাপাসিটিতে চলছে, যেমন মানে রেগুলার ট্রান্সপোর্টেশন আছে কিন্তু লোক ট্রান্সপোর্টেশনের দিকে যাচ্ছেন না, পাবলিক ট্রান্সপোর্টেশন কম আছে, এবং স্কুল কলেজ অফিস আদালত মানে একটা নির্দিষ্ট এখন তো বন্ধই আছে, মানে আগামীকাল থেকে খুলতে চলেছে, কারণ এখানে সানডে ইজ দ্য ফার্স্ট মানে উইকডে, তো এখানে আপনার প্রথম উইকডে থেকে শুরু হচ্ছে, মানে ধীরে 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 এটাকে নিউ নর্মাল করার দিকে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এখানের মানুষ অ্যাড্রিনালিন রাশে আছে, এটা মানে এই কথাটা কোনোভাবেই ভুল না, কিন্তু এখানের বাচ্চারা বা মানুষেরা যাদের সঙ্গে আমি কথা বলছি প্রতিনিয়ত, এবং যারা এখন অনেককেই আপনি রিজার্ভ ফোর্সেসে ওনারা ডেকেছেন, আইডিএফ এর রিজার্ভ ফোর্সেসে, তো ওনাদের সঙ্গেও কথা হচ্ছে, তো ওনাদেরকেও আমি জিজ্ঞেস করছি যে এই যুদ্ধের কি পরিণতি হতে পারে বা কোন দিকে যেতে পারে, তো ওনারাও আমাকে আইডিয়া দিচ্ছেন, কিন্তু যেটা ওনারা আমাকে বারবার বলছেন যে দেখো এটা আমাদের দেশ, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমাদের সমস্ত কিছু, দিস ইজ দ্য ফাদারল্যান্ড, আমাদের আর কোথাও জায়গা নেই, আর এটা দিস ওয়ার ইজ ফর আওয়ার এক্সিস্টেন্স। তো যেখানে ওয়ারটা এক্সিস্টেন্সের জন্য, সেখানে একটা প্যাট্রিয়টিজম থাকছে, তো ওনারা এই যে অ্যাড্রিনালিন রাশ যেটা আমার জন্য, ওটা ওনাদের জন্য দেশপ্রেম। তো অনেক ক্ষেত্রে অনেকে এই জায়গাটা বলছেন যে তোমরা আমাদের থেকে মানে আলাদা, তোমরা তোমাদের দেশে ফিরে যাও, ভালো থেকো, যোগাযোগ রেখো, এবং এনারা কন্টিনিউয়াস আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। একটা মানে ধরে নিন ওনারাও তো স্ট্রেস হওয়ার কথা, কিন্তু ওনারা আমাদেরকে সব সময় কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছেন। অনিরুদ্ধ, আপনি কতদিন আছেন ওখানে? 2.5 বছর আমি আছি এখানে। তার মানে আপনি ওখানে যাওয়ার পর তারপর ইসরায়েল প্যালেস্তাইন যে কনফ্লিক্ট সেটা শুরু হয় 2023 অক্টোবরে। তো আমার এখানে আপনার কাছে একটু জিজ্ঞাসা, যে আমরা তো দেখেছি যে গত কয়েক বছরে এই ইসরায়েল এবং প্যালেস্তাইনের সঙ্গে ভারতের যে ইকুয়েশন, যে কূটনৈতিক ইকুয়েশন, সেখানে একটা বড়সড় চেঞ্জ হয়েছে, এবং আমরা দেখেছি যে ইসরায়েলের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেটা অনেকটা নিবিড় হয়েছে। আবার একই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মধ্যেও তাই নিয়ে ভিন্ন সুর রয়েছে, যেটা একটু আগে আমি সোনিয়া গান্ধীর বক্তব্য সেটাকে কোট করলাম। ওখানে ভারতের সঙ্গে ইসরায়েলের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং এই যে সংঘাত চলছে, এখানে ভারতের থেকে ওখানকার যারা সাধারণ মানুষ, অবশ্যই যারা একটু খবরাখবর রাখেন, ধরুন আপনাদের বিশ্ববিদ্যালয়ও, তাদের এক্সপেকটেশনটা কি, বা আদৌ কিছু আছে কিনা? হ্যাঁ, এখানে এটা একটা খুব ভালো জিনিস। কর্নেলজি যেটা আমাদেরকে প্রথমে শুরুতে বলেছিলেন যে যেই চীনের যে বুকটা থেকে উনি কোট করলেন, এরা এইখানের যে মানুষ যারা, ইসরায়েলের মানুষ যারা, এরা কে বন্ধু কে শত্রু এরা খুব ভালো করে জানে। তো অতএব এরা ভারতকে নিজের বন্ধু রাষ্ট্র হিসাবে সর্বদা ভাবে, এবং এরা জানে যে ভারতের কোনখানে, ধরুন আমরাও যে কোনো জায়গায় যে আমাদেরও বাধ্যবাধকতা আছে ওরা জানে, এবং ওরা আমাদেরকে নিজেদের বন্ধু হিসাবেই কনসিডার করে। এবং যখন ধরুন আমি বাইরে বের হই, মানে খুব স্পেসিফিক করে যদি আমি বলি, হিন্দু ইন্ডিয়ান হদু, মানে আপনি তাদের বাড়ির ছেলে, আপনাকে সেই রকমের ভালোবাসাটা দেওয়া হয়। তো আমি তো বলবো যে মানে ভারতের দিকে এরা এটা আশা করে না যে ভারত এদেরকে ফ্রন্ট লাইনে এসে সাপোর্ট করবে, যেটা এরা কোনোদিনই আশা করে না। এমনকি এনারা এক্সপেক্টও করেন কখনো কখনো যে আমাদের, কেননা আমাদের বিদেশ নীতি একটু অন্য রকমের, যেমন এটা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার ইসরায়েল,
তেমনি ইরান আমাদের এক্সপোর্ট পার্টনার, তো আমাদের দুজনকেই খুশি রাখতে হবে। তো মৌনতা এখানে একদমই জরুরি। কিন্তু ইসরায়েল ভারতের থেকে আশা করে যে ভারতের মানুষ তাকে সাপোর্ট করবে। ইসরায়েলের লোকেরা এটা জানে যে ভারতের মানুষ অনেকেই সাপোর্ট করেন। অনিরুদ্ধ আমাদের সঙ্গে থাকুন, আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি এখানে একটু বিমলদার কাছে আসবো। যে বিমলদা, এই সোনিয়া গান্ধী তিনি ভারতের অবস্থানকে তিনি ক্রিটিসাইজ করছেন, বলছেন যে ভ্যালুজ এ সারেন্ডার। তার আগে চন্দনও একটা কথা বলবো, তাহলে কতগুলো কথা বলতে হয়, একটু সময় দেবে? সবই সংক্ষেপে সংক্ষেপে, অনেকজন স্পিকার রয়েছে। 15 সেকেন্ড টাইম দিয়েছো না, আমি সবাইকে, আমি অ্যাকচুয়ালি অনিরুদ্ধ ছাড়া বাকি সবাইকে খুব সংক্ষেপে, আমাকে অনলি 15 সেকেন্ড দিয়েছো, সুতরাং এবার 2-3 মিনিট অন্তত দিতে পারো। না 30 সেকেন্ড আমি বলবো না, তাহলে আচ্ছা চুপ করে বসে থাকো। বলুন বলুন বলুন। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষ জোট নিরপেক্ষ আন্দোলন অনুসরণ করেছিল, এ নিয়ে তো সন্দেহের কোনো জায়গা নেই। হয়তো ওই সময় সেই আন্দোলনের কোথাও একটা প্রাসঙ্গিকতা ছিল। এখন জোট নিরপেক্ষ আন্দোলনটা খায় না মাথায় দেয় কেউ খবর রাখে? আচ্ছা, আমি চন্দনকে জিজ্ঞেস করবো এক্ষুনি, জোট নিরপেক্ষ আন্দোলনের লাস্ট শীর্ষ সম্মেলন কোথায় হয়েছে এক্ষুনি বলে দাও, নেট না দেখে। তারও মনে নেই কিন্তু, কারণ ওই আন্দোলন রেলেভেন্স হারিয়েছে। আর আমরা তো জোট নিরপেক্ষ ছিলাম 1962 সালে। 1962 সালে চীন যখন আমাদের ধুরমুস করছে, জোট নিরপেক্ষ আন্দোলন বাঁচিয়েছিল আমাদের, জোট নিরপেক্ষ দেশগুলো পাশে দাঁড়িয়েছিল। আর 71-এ যখন যুদ্ধ লড়ছি, রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হয়েছিল আমাদের, একটা জোট নিরপেক্ষ দেশ আমাদের পাশে দাঁড়ায় না। আমি শেষ করি। ফলে আমাদের নিজেদের মানে কি বলবো, ন্যাশনাল ইন্টারেস্টটা আমাদের ঠিক করতে হবে। ইসরায়েলের সঙ্গে প্রথম সম্পর্ক স্থাপন করেছিল কংগ্রেস যখন ক্ষমতায়, পি.ভি. নরসিমহা রাও। ভারত সরকার যেটা করেছে, বর্তমান সরকার এনডিএ সরকার, সেটা হচ্ছে বিগত এই মানে 20th সেঞ্চুরির শেষের দিকে গোটা পৃথিবী জুড়ে যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদ, অর্থাৎ একদিকে ইসলামিক ফান্ডামেন্টালিজম, অন্যদিকে এই যে সন্ত্রাসবাদ, একটা লেথাল কম্বিনেশন গোটা বিশ্বকে ধ্বংস করতে যাচ্ছে, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করছে ইসরায়েল। ভারতবর্ষকে লড়াই করতে হয়েছে, ফলে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে। এর মধ্যে ভুলটা কোথায়? তাই সোনিয়া গান্ধী যা বলেছেন, উনি কোনো খবর রাখেন না। আর কংগ্রেসের সঙ্গে আরব লবির প্রচুর প্রেম রয়েছে, ওই প্রেমে তারা প্রেম করুক, আমাদের কি যায় আসে? আমাদের প্রেম করতে হবে। মৌপিয়া আমাকে বলছো? হ্যাঁ, আমি যেটা বিশেষভাবে বলি, বিমলদা খুব ভালো করে জানেন, একজন প্রাজ্ঞ মানুষ, এই মুহূর্তে জোট নিরপেক্ষ আন্দোলনের সেই কোল্ডওয়ারের ভূমিকা থাকবে না। এখন সাউথ ব্লক অর্থাৎ আন্ডার ডেভেলপড কান্ট্রির মধ্যে সীমাবদ্ধতা, এবং এটাও বুঝতে হবে অ্যাক্ট ইস্ট, লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট, এগুলো তো করা হচ্ছে। আমরা বলতে চাই যে আমরা যে নিরপেক্ষ জায়গা থেকে দাঁড়িয়ে শান্তির প্রবক্তা হিসেবে আমরা যে ইমেজ তৈরি করেছি, আমাদের সেই ইমেজকে ব্যাটার হচ্ছে কি হচ্ছে না, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে, মানে আমি বলছি তুমি একটা প্যারিটি দেখো, পাকিস্তানের সাথে আমাদের কনফ্লিক্ট হচ্ছে এখনো, ঠিক সেখানে দাঁড়িয়ে আমেরিকার ভূমিকাটা তুমি দেখো, আমেরিকা কিভাবে তোষণ করছে পাকিস্তানকে, এবং দ্যাট ইজ ওপেনলি। আমার কোথাও কি ফরেন পলিসির কোয়েশ্চেন সামনে চলে আসছে? কোথাও কি ফেলিওর সামনে চলে আসছে? দিস ইজ আ গ্রেট কোয়েশ্চেন, সাধারণ মানুষের কোয়েশ্চেন। এর জন্য বিমলদার মতো প্রাজ্ঞ হতে হবে না, আমার মতো প্রান্তিক। আমি আসবো, চন্দনদা আসবো প্লিজ, আমি বিমলদা আসবো। আমি একটু কর্নেল সরকারের কাছে যাই। আপনি যেমন একটু আগে বলছিলেন যে প্রথমত ইরানের যে শক্তি, সেটাকে অ্যাসেস করাটা, সেটার ক্ষেত্রে কিছু ভুল হয়ে থাকতে পারে। আমার এর পাশাপাশি যেটা প্রশ্ন, যে ইসরায়েলের একই সঙ্গে কিন্তু অনেকগুলো ফ্রন্ট ওপেন হয়ে গেছে। একদিকে ইয়েমেন থেকে শুরু করে লেবানন, ইভেন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হুসেইনি, তাকে হত্যা করা হয়েছে, অন্যদিকে হামাস রয়েছে। যে এই যে একাধিক ফ্রন্ট ওপেন হয়ে যাওয়া, এইটা কতটা সমস্যার হতে পারে ইসরায়েলের জন্য? দেখুন, এটাতে সবচেয়ে বড় সমস্যা এটাই হয় যে ওর যে রিয়াকশন ক্যাপাবিলিটি, যে কোনো কান্ট্রির রিয়াকশন ক্যাপাবিলিটিটা যখন ডিভাইড হয়ে যায়, তখন সে একটা জায়গায় কেন্দ্র করে জিনিসটা এগোতে পারে না। সেই জন্যে তার যে বিগেস্ট আমব্রেলা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সে কেন জানি মনে হচ্ছে একটু ইতস্তত বোধ করছে কোনো রকমভাবে হেল্প করার জন্য। হ্যাঁ, এটা খবর আছে যে 14টা কার্গো প্লেন ইসরায়েলে নেমেছে, প্রচুর সেটা রিপ্লেনিশ করতে হবে। সে একলা কিন্তু লড়াইটা লড়ে যাচ্ছে, অ্যান্ড এগেইনস্ট হুম? এগেইনস্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন, ইরান। এরকম মজার দেশ না ওটা, যে আমি একটা মিসাইল মেরে দিলাম আর ইরান চুপ করে গেল, হবে না সেটা। ইরান কিন্তু যথেষ্ট মানে তৈরি, এবং তাকে যদি হ্যান্ডেল করতে হয়, ইট হ্যাজ টু বি এ কনসার্টেড এফার্ট।
সবাইকে কনসার্টেড এফোর্ট দিতে হবে ওয়ার্ল্ডে কি ইরানকে কিভাবে তাকে নিউক্লিয়ার নন প্রলিফারেশনে রাখা যেতে পারে। আমাদের সময় একদম সময় একদম সংক্ষিপ্ত। আমি শেষে একটু আসি, যে শুরুতে যেটা আমি মেনশন করেছিলাম একদম সংক্ষেপে, আমি সবার কাছে যাব 30 সেকেন্ড করে, যে ডোনাল্ড ট্রাম্পের জন্য নোবেল শান্তি 2026-এ নোবেল শান্তির সুপারিশ করছেন আসিম মুনির। তার আগে আমরা দেখেছি যে লাঞ্চ হয়েছে। আজ প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে ডোনাল্ড ট্রাম্প তাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে, কিন্তু তিনি জগন্নাথ দেবের ভূমিতে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। ইন্টারেস্টিং হচ্ছে যে ট্রাম্পের দাবি নিয়ে সরাসরি ভারত তাদের বার্তাটা দিয়ে দিয়েছে, সেখানে সে মধ্যস্থতাকে সামনে রেখেই পাকিস্তান তার নাম সুপারিশ করছে নোবেল শান্তির জন্য। আমি খুব সংক্ষেপে একটু রিয়াকশন নিয়ে নেব, দেবাশিস দা। সরকার না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক যুদ্ধের এই আলোচনার প্রেক্ষাপটে পাকিস্তান নিজেকে ভাসিয়ে রাখতে চাইছে। এটা এই মুহূর্তে এটা অ্যাড্রেস করার মতন গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু আমি এখানে সিরিয়াস কোনো বিষয় নাকি আসলে যুদ্ধের সংঘাতের আবহাওয়া, এটা কমিক রিলিফ, একটা এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে রেলেভেন্ট করবার চেষ্টা করছে, ওটাকে অ্যাড্রেস করার মতন গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয়টা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, খুব সংক্ষেপে বলছি। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় আমরা মনে করেছিলাম যে কদিন চলবে যুদ্ধটা কিন্তু এখন বছরের হিসেবে চলে গেছে, 3 বছর 4 বছর, এক্স্যাক্টলি বছরের হিসেবে চলে গেছে। তার মানে 2022-এর ফেব্রুয়ারি 7 দিন। এই কারণে গুরুত্বপূর্ণ বলছি যে ইরান এবং ইসরায়েল ওই ইউক্রেন রাশিয়ার মতন এতটা ফারাক নয়, অনেকটা কাছাকাছি। সেই জায়গায় বিদেশি শক্তিগুলোর ইনভলভমেন্ট শুধু বেড়ে যাবে তা নয়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেরকম একটা জায়গায় সীমাবদ্ধ রয়েছে, এই যুদ্ধ যদি আগামী 7 দিনের মধ্যে অ্যারেস্ট না হয়, কূটনৈতিক পর্যায়ে আলোচনা যদি আরও নিবিড় না হয়, তাহলে কিন্তু আজকে আমরা যারা এত দূরে দাঁড়িয়ে কথা বলছি তারাও কিন্তু এই যুদ্ধের দেখুন, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতির মিটিংকে আমি একেবারেই হালকাভাবে নিতে পারছি না। আপনি লাস্ট কবে আমেরিকার কোনো প্রেসিডেন্ট অন্য কোনো রাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে মিটিং করেছেন আপনি মনে করতে পারবেন না? সরকার রয়েছে 100 বার, তিনি সরকারের মাথার সঙ্গে করছেন না, সেনাপ্রধান। এবং এই ডোনাল্ড ট্রাম্প তো মোদির অন্তরঙ্গ বন্ধু, বিশ্বগুরুর অন্তরঙ্গ বন্ধু ডোনাল্ড ট্রাম্প, তার জন্য তিনি ইলেকশন ক্যাম্পেইন করে এসেছেন। আজকে যে আসিফ মুনিরের কারণে বলা হয় পেহেলগামের আক্রমণের সূচনা হয়ে থাকতে পারে, তার সঙ্গে যখন ট্রাম্প মিটিং করছে, নরেন্দ্র মোদীর মুখে কোনো কথা নেই। আমি আপনাকে আবারও বলছি, নরেন্দ্র মোদীর সময় আন্তর্জাতিক বিশ্বে, বহির্বিশ্বে ভারত যেভাবে লজ্জার মুখে পড়ছে বারবার, সেটা আগামী দিনে অনেক বড় সমস্যা হিসেবে দেখা দেবে। ডোনাল্ড ট্রাম্পকে বলবো এবার পশ্চিমবঙ্গের তৃণমূলের লোকেদের নিয়ে গিয়ে একটু খাইয়ে টাইয়ে দিতে, তা নইলে বড় দুঃখ পাচ্ছে ডাক পাইনি বলে আমরা ওসব গুরুত্বপূর্ণ ফালতু আলোচনা তৃণমূল করে আমরা বুঝি। ডিপ্লোম্যাসিতে মহাপ্রভু নিশ্চয়ই এই শব্দটা ব্যবহার করেনি, এটা একটা রাজনৈতিক স্টান্ট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ডোনাল্ড ট্রাম্প যখন, যদি কখনো হয় প্র্যাকটিক্যালি আমি জানি না, তিনি যখন নোবেল শান্তি পুরস্কার নেবেন, শান্তি শব্দটা থাকবে কিনা জানি না, কিন্তু লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী ন্যাশনাল গার্ডকে নামিয়ে দেওয়া আর ভারতবর্ষের এই অভিবাসনের হাতে শিকল পায়ে শিকল পরে তাদের ভারতবর্ষে নিয়ে আসা যে আন্তর্জাতিক অপমান, সেই অপমানের বিরুদ্ধে অপমানটা যথেষ্ট লজ্জাজনক জায়গা। অনিরুদ্ধ, আপনি সুরক্ষিত থাকুন, আপনি খুব দ্রুত সেখান থেকে বাড়িতে ফিরে আসুন। আপনার বাড়ির লোকজন তারা ডেফিনেটলি চিন্তা করছেন এবং আপনি আমাদের এই রাজ্যের বাসিন্দা, আমরাও সবাই আপনার জন্য উদ্বিগ্ন এবং আমরা সবাই, আমাদের সবার শুভেচ্ছা প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে। আমি আশা করব যে খুব তাড়াতাড়ি আপনি আবার এই রাজ্যে ফিরতে পারবেন এবং সেই সময় আপনার সঙ্গে দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।